এবার একটু নজর রাখা যাক পড়শি দেশ বাংলাদেশের দিকে। বাংলাদেশে অশান্তির আবহ, আর এই আবহের মাঝেই ঢাকায় ভারতের বিদেশ সচিব। ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠক, সেই গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের বিদেশ সচিব, দুই দেশেরই বিদেশ সচিব উপস্থিত রয়েছেন। ইউনূস সরকারের আমলে বাংলাদেশে প্রথম সফর বিদেশ সচিবে। ঢাকা সফরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক, এই বৈঠকে মূলত কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে, কারণ ইতিমধ্যে সে বৈঠক কিন্তু শুরু হয়েছে। এই বৈঠক সম্পর্কে আরো ডিটেল জানবো। আমার সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে প্রতিনিধি মৈত্রেয়ী। এই বৈঠকের দিকে শুধুমাত্র দুটো দেশের নজর না, গোটা বিশ্বের নজর। এই বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। কি জানা যাচ্ছে যে কি কি বিষয়ে আলোচনা উঠে এলো এই বৈঠকে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই বৈঠক, যে দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং তার কাউন্টার পার্ট অর্থাৎ বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিন, তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। এবং এখনো পর্যন্ত যদিও ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে মূল এজেন্ডাগুলি ছিল, অর্থাৎ দুদেশের বাণিজ্য, জলবন্টন এবং তার সঙ্গে সঙ্গে বর্ডার ম্যানেজমেন্ট, এই বিষয়গুলির সঙ্গে সঙ্গে ভারতের তরফ থেকে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার বিষয়, তাদের যে মতামত সেটা উত্থাপন করার সম্ভাবনা ছিল। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কতটা আলোচনা এগিয়েছে দুপক্ষের মধ্যে সে বিষয়ে কোনো সরকারি বয়ান এসে পৌঁছায়নি। অন্যদিকে বাংলাদেশের তরফ থেকেও কিন্তু হাসিনাকে এক্সট্রাডিট করার, অর্থাৎ ভারত থেকে তাকে বাংলাদেশে নিয়ে আসার যে প্রস্তাব এবং তার ট্রায়াল শুরু করার প্রস্তাবও ভারতকে দেওয়া হওয়ার কথা ছিল বলে আমরা বাংলাদেশ বিদেশ মন্ত্রক সূত্রে জানতে পেরেছি। কিন্তু সে বিষয়েও এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফ থেকেও, যে তদারকি সরকার রয়েছে তাদের তরফ থেকেও এ বিষয়ে কোনো চূড়ান্ত স্টেটমেন্ট এখনো দেওয়া হয়নি। তবে আমরা যেটা জানতে পারছি, একাধিক বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে দুই পড়শি দেশের এবং এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ অগস্টে তদারকি সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সচিব পর্যায়ে এরকম কোনো বৈঠক হচ্ছে এবং সেটাও বাংলাদেশে ঢাকায় পদ্মা গেস্ট হাউসে এই বৈঠক হয় এবং সেখানে বিস্তারিত আলোচনা দুপক্ষের সম্পর্কে নিয়ে, এবং যে সম্পর্ক গত কয়েক মাসে বেশ কিছুটা বিঘ্নিত হয়েছে। ফলে আর কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে দুদেশের ভাবে সম্মিলিত কোনো স্টেটমেন্ট আসতে পারে, অথবা দুই দেশ পৃথকভাবে তাদের স্টেটমেন্ট জারি করতে পারে এই বৈঠক নিয়ে। মৈত্রী, আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আজকে বিকেল 5টায় মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হওয়ার কথা ভারতের বিদেশ সচিবের, সেটাও তো তাৎপর্যপূর্ণ। একেবারেই, যদি মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেখানে দাঁড়িয়ে ভারতের কি অবস্থান থাকে, সেই অবস্থান তিনি কিভাবে তুলে ধরেন মোহাম্মদ ইউনূসের সামনে, সে বিষয়টাও উল্লেখযোগ্য থাকবে। ফলে সেই বৈঠকের দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। বেশ। বাংলাদেশের অশান্তি নিয়ে কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? রাজনৈতিক ক্ষমতা দখল করতে বিরোধিতা ইশা, অর্থনৈতিক দিক থেকে চাপেই বাংলাদেশ, ফলে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখতেই হবে বলে মত ঈশানী নস্করের। কট্টরপন্থীদের কলকাতা দখলের আজব আস্ফালনেই বা কি বলছেন ঈশানী, চলুন শুনে নেওয়া যাক। ঘোরতর একটা ভারত বিরোধিতার একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। সেই পরিস্থিতিতে ভারত তার প্রতিনিধি অর্থাৎ বিদেশ সচিব যাচ্ছেন কথা বলতে। বাণিজ্য নিয়ে আলোচনা হবে, ভিসা নিয়ে আলোচনা হবে, যে মাইনরিটির প্রতি যে আঘাত আনা হচ্ছে এবং আবার সেটা পরিকল্পিতভাবে হচ্ছে, সেখানকার যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার সেটাকে বন্ধ করতে বা তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে ব্যর্থ, সেই জায়গাটা আমার মনে হয় এই আলোচনার মধ্যে উঠে আসা উচিত। বিশেষ করে এই কূটনৈতিক একটা, আমি বলবো মানে একটা বিদ্বেষের বার্তার মতন দেখা যাচ্ছে, এইটার বিষয়ে আমার মনে হয় ভারতের আলোচনা করা উচিত এবং সেই আলোচনাটা থাকবে বলে আমি আশা করব। ব্যবসা বাণিজ্যের দিক থেকে পারস্পরিক নির্ভরতা আছে এবং সেই নির্ভরতার দাঁড়িপাল্লাতে বাংলাদেশ একটু বেশি রকমের নির্ভরশীল। মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি পণ্ডিত মানুষ, তিনি অর্থনীতিটা বুঝতে পারেন না, এটা তো ভাবাই যায় না। বাংলাদেশের কাছে কি এতটাই বিকল্প আরো কোনো রাষ্ট্র এসে গেছে? আমরা পাকিস্তানের কথা শুনছি, পাকিস্তানের জাহাজ এসে বন্দরে ঠেকেছে। চীন থেকে জিনিস আসবে, তার কস্ট, তার বিকল্প ভারতকে কি ছেদ করে দিয়ে এই ইকোনমিক্সটা
তুমি এটা চলতে পারে। এটার মধ্যে শুধু রাজনৈতিক একটা ডামাডোলের বিষয় জড়িয়ে নেই, এখন এটা একটা র্যাডিক্যাল ফোর্সের উত্থান হচ্ছে। সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু একটা অশান্তি সৃষ্টি হবে। পাকিস্তানের অবস্থা আমরা সবাই জানি, আফগানিস্তানের অবস্থা সবাই জানি, বাংলাদেশেও কি সেই পথে আমরা দেখব যে চলেছে? কাজে আন্তর্জাতিক সমাজের এবং প্রত্যেকটি দেশেরও চিন্তা করার দরকার যে এই ধরনের অশান্তি এবং অরাজকতা বৃহত্তর রাজনীতি কি ধরনের তার ছাপ পড়বে। দেখুন, বাংলাদেশে করা মুখ্যমন্ত্রী, বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারে সরব মুখ্যমন্ত্রী বিধানসভার ভাষণে কড়া বার্তা দিলেন তিনি। বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না। দাঙ্গাকারী কতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা, আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোনো রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয়। আমি দাঙ্গাতে চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই, শান্তি ফিরে আসুক। ওপার বাংলার অশান্তি এপারে ছড়ানোর আশঙ্কা একটি দলের বিরুদ্ধে। ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ, অশান্তি ছড়াতে ফেক ভিডিও অভিযোগ মুখ্যমন্ত্রীর। অপপ্রচারে পা না দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে, কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন, ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে, ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে, ভাই বোনেরা আছে, তাদেরও ক্ষতি হবে। যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। 4 দিনের মধ্যে কলকাতা দখল, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একাধিক ভিডিও। বাংলাদেশে অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের মিছিল থেকে আজব হুঁশিয়ারি। নিজেকে অবসরপ্রাপ্ত সেনাকর্তা বলে দাবি করেছেন ওই ব্যক্তি। চট্টগ্রামের বদলে বাংলা বিহার দখলের ডাক বিএনপি যুগ্ম মহাসচিব রিজভীরও। এবার পাল্টা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার বসে থাকবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যারা কেউ কেউ বলছে বিহার দখল করবো, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। কাল কি বলছিলেন বাংলাদেশের সেনাকর্তা এবং রিজভী, শুনুন। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। আর এদিকে আজ ঢাকায় বিদেশ সচিব স্তরের বৈঠক। এই বৈঠক নিয়েও ফের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের নীতিকে সমর্থন বলে আবারও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড। এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। আমাদের দলের পলিসি হচ্ছে এবং আমাদের সরকারেরও, আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন্স দেয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয়, এটা কিন্তু আমরা মেনে চলি।